তারা আজ 11ই জুলাই আমাদের সংগঠন LIC এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া লিকাওই এই সংগঠনের দ্বিতীয় ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমাদের মাঝে রয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি সুরজিৎ বসু। আমাদের এজেন্টদের উপর এবং সর্বভারতীয় ক্ষেত্রে LICর উপর যে আক্রমণ আছে সেই আক্রমণ সম্পর্কে উনি বলবেন। আমরা এই সম্মেলনে করেছি 3 বছর বাদে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী সর্বভারতীয় সম্মেলন আগামী 5, 6, 7ই আগস্ট কেরালার কোজিকোড়ে অনুষ্ঠিত হবে। তার আগে সারা রাজ্যের সম্মেলন আমরা করছি এবং সেই রাজ্যগুলোর সম্মেলনের অংশ হিসেবে ত্রিপুরা সম্মেলন আমরা আজকে সম্পন্ন করলাম। এই সম্মেলনে আমরা প্রধানত যে আওয়াজ তুলেছি যে আমাদের দেশের LIC যেই কোম্পানি তৈরি হয়েছিল ভারতবর্ষের মানুষকে রক্ষা করার স্বার্থে এবং ভারতবর্ষের মানুষ যেন প্রতারণা সংস্থার হাতে টাকা রেখে তারা দুর্ভোগের শিকার হতে না হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে যে LIC শুরু হয়েছিল 5 কোটি টাকা দিয়ে, আজকে সেই LICর মোট ভ্যালু প্রায় 60 লক্ষ কোটি টাকার। এই বিশাল সম্পদ LICতে থাকার পরেও আমরা দেখছি কতগুলো আলোচনা এবং কতগুলো ষড়যন্ত্র বাজারে উঠে আসছে যাতে LICর এই বিশাল পরিমাণ টাকা যে ব্যবসা আমরা করেছি, যে মানুষকে আমরা রিলিফ দিচ্ছি, এবং আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে ডেথ ক্লেম এই প্রশ্নে আমরা 99% আমরা সেটাকে LIC গত বছরও এই ধারা অব্যাহত রেখেছে। ফলে এরকম একটি জায়গায় ভারতবর্ষের অন্যান্য কোম্পানিগুলো আপনারা জানেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার জন্য মাঠে বেসরকারি সংস্থাকে নামানো হয়, 100% FDI করা হয়, কিন্তু শত কিছুর পরেও LIC তার কাজকর্মকে যেমন অব্যাহত রেখেছে তেমনি প্রতি বছর আমরা সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা লভ্যাংশ হিসেবে দিচ্ছি। বিভিন্ন সরকারি ইনভেস্টমেন্ট যখন টাকা পায় না সেই ইনভেস্টমেন্টের টাকা আমরা নিশ্চিত করছি। এই অবস্থার মধ্যেও LIC সম্পর্কে দুর্নাম রটানোর যে চক্রান্ত, এটা সম্পূর্ণ চক্রান্ত এবং আমরা মনে করি যে একে প্রতিহত করা দরকার। দ্বিতীয় যে কথাটা আমরা বলেছি যে আমাদের যারা এজেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অনেক রকম প্রস্তাব আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি গত বছরে LICর যা ব্যবসা তার 93% ব্যবসা হয়েছে ডিরেক্ট এজেন্টের মারফতে। ফলে সেই এজেন্টদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে বলবে। আমি শুধু বলছি এদের স্বার্থ সুরক্ষিত করা। পাশাপাশি আমাদের রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি যে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষের ব্যবসা কমছে। LIC যে পলিসিগুলো ছিল সেই পলিসির মধ্যে লেপসেস হচ্ছে এবং নতুন করে আমরা ব্যবসা পাচ্ছি না। সেটা রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা, যে রাজ্যে মানুষ তার সন্তান বিক্রি করে তার সেখানে খাওয়ার পায় না, সেই মানুষকে LIC করতে বলা এটা একটা বিলাসিতার সমান। ফলে স্বাভাবিক কারণে আমরা বলছি মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে মানুষের যেমন জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য আসবে না, তেমনি একইভাবে LICর ব্যবসাও সেখানে সম্পন্ন হবে না। ফলে আমাদের রাজ্যের ব্যবসার পরিবেশ তৈরি করা এবং LICর করার স্বার্থে ক্রয় ক্ষমতা বাড়ানো এজেন্টদের, সেই এই সারা মানুষের, এটা আমরা করতে চাই এবং তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, পাশে দাঁড়াতে হবে। এবং এই সব মিলিয়ে আমরা সারা দেশেই একটি গণতান্ত্রিক পরিবেশ এবং LICকে রক্ষা করা, এজেন্টদের রক্ষা করা এবং আমাদের রাজ্যে ব্যবসা বাড়ানো, এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের সম্মেলন সম্পন্ন করি। 50 জনের কমিটি হয় এবং সেই কমিটির
সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজিত দেব পুনরায়, সভাপতি আমি তাপস দত্ত নির্বাচিত হয়েছি। আমাদের এই 50 জনের মধ্যে আমরা 14 জনের সম্পাদক মণ্ডলী তৈরি করেছি। ফলে এই ছিল আমাদের সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা বার্তা দিয়েছি এবং একইভাবে আমাদের সর্বভারতীয় সম্মেলনের জন্য আমরা 5 জন প্রতিনিধি নিয়েছি। আমরা এই সম্মেলন থেকে স্লোগান তুলেছি, এগুলোর বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের এজেন্ট বন্ধুরা সর্বভারতীয় সম্মেলনের আগে রাস্তায় নেমে এর প্রতিবাদে আমরা সামিল হব, এটা আমরা এই সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করছি। নমস্কার। আজকের কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো, রাজ্যের সভাপতি শ্রী তাপস দত্ত বিষয়টি আপনাদের সামনে রেখেছেন। ও মোটামুটি সমস্ত বিষয়টাকেই কভার করেছে। এমনি সময়টা তো একটু অন্যরকম, একটা যুগের সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেশে বিশেষত আমরা যারা এলআইসির মধ্যে আছি, এই প্রতিষ্ঠানের মধ্যে আছি, তারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে একটা কন্টিনিউয়াস একটা চক্রান্ত এলআইসিকে ধ্বংস করার জন্য প্রতি মুহূর্তে চলছে। ভারতবর্ষের অন্যতম শক্তিশালী বৃহত্তম অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে এলআইসি। আমরা বলতে পারি যে ভারতবর্ষের অর্থনীতির ভিত্তি হচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম। সেখানে দেখা যাচ্ছে যে 1956 সালের 1 সেপ্টেম্বর 245টা বেসরকারি সংস্থাকে নিয়ে একসঙ্গে করে এলআইসি যখন তৈরি হয়, সরকার 5 কোটি টাকা দিয়েছিল। তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে এলআইসি, আপনি শুনলেন আপনারা যে এই মুহূর্তে 60 লক্ষ কোটি টাকার উপরে হতে তার সম্পদ। আর লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায় প্রচুর ডেথ ক্লেম, ম্যাচুরিটি ক্লেম সমস্ত কিছু হয়। তার জন্য একটা রিজার্ভ ফান্ড রাখতে হয়, তাকে বলা হয় লাইফ ফান্ড। সেই লাইফ ফান্ডেও 44 লক্ষ কোটি টাকা রাখা আছে। তা সত্ত্বেও কিভাবে এলআইসির শেয়ার বিক্রি করা যায়, যেহেতু এটা ভারতবর্ষের অন্যতম লাভজনক সংস্থা, বিদেশিদের কাছে কিভাবে উন্মুক্ত করে দেওয়া যায়, এই চক্রান্ত চলছে। আমরা উদ্বিগ্ন যে 2025 বিমা বিল কেন্দ্রীয় সরকার পাশ করেছেন। এই বিলের মাধ্যমে বিদেশি বহুজাতিক সংস্থাগুলি ইচ্ছে করলে এখন 100% তারা বিনিয়োগ ইন্স্যুরেন্স সেক্টরে করতে পারবেন। প্রথমে এটা ছিল 26%, পরে হয় 49%, তারপরে হয় 74%, এখন 100% করে দেওয়া হলো। এটার অর্থ হলো যে যখন 74% অবধি বিদেশি কোম্পানির বিনিয়োগ করার অধিকার ছিল, অর্থাৎ দেশীয় কোম্পানিকে সঙ্গে করে নিয়ে ব্যবসা করার কথা ছিল, তখন মাত্র 4টি কোম্পানিতে এই বিদেশি কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করেছিল, বহুজাতিক সংস্থাগুলি। এবং সেই ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে মাত্র 37%, অর্থাৎ 74% অব্দি ইনভেস্টমেন্ট করতে পারে, তা সত্ত্বেও 37% বেশি তারা করেনি। তার কারণ হচ্ছে তারা এতদিন চাইছিল হচ্ছে গিয়ে পুরো মালিকানা। তো এখন সরকার এখন লকগেট খুলে দিয়েছে, ফলে বিদেশি কোম্পানিগুলো আসছে। এবং কোন কোম্পানিগুলি আসবে তাও আমরা জানি না, কিন্তু আমরা দেখছি অতীত ইতিহাসে এআইজি বলে একটি কোম্পানি ছিল,
পৃথিবীর সর্ববৃহত্তম কোম্পানি। সেই কোম্পানিটি 2008 সালে যখন ইকোনমিক ক্রাইসিস হলো, রিসেশন হলো, ব্যবসায়িক সংকট হলো, সেই কোম্পানিটি বন্ধ হয়ে গেল। পৃথিবীর অন্যতম বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি, আমেরিকান কোম্পানি, আমেরিকান সরকার $85 বিলিয়ন তাদেরকে সাহায্য করেও সেই কোম্পানিকে পুরোপুরি বাঁচাতে সম্ভব হয়নি। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এলআইসি একটি সরকারি সংস্থা, তাকে কি করে ক্ষতিগ্রস্ত করে আবার করে এই ধরনের বিদেশি কোম্পানিগুলোকে আসা, যে বিদেশি কোম্পানিগুলোর হচ্ছে গিয়ে অস্তিত্ব সম্বন্ধে আমরা জানি না, তারা অন্যান্য দেশে কি ব্যবসা করেছে, ব্যবসা গুটিয়ে চলে গেছে, অথচ এই কোম্পানিগুলো ব্যবসা করার ক্ষেত্রে এদেশের এজেন্টদেরই বেকার ছেলে মেয়েদেরকেই তারা যুক্ত করবে। তারপরে দায়ভারটা তারা যখন কোটি কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, কোটি কোটি টাকা, তখন কিন্তু এদেশের গ্রাহক যেমন সমস্যায় পড়বে, এজেন্টরাও সমস্যায় পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে এলআইসি হচ্ছে গিয়ে যে 1956 সালের এলআইসি অ্যাক্ট, তাতে করে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে 37 নম্বর ধারায় যে যদি কোনো পলিসি হোল্ডার 1 টাকাও এলআইসিতে রেখে থাকেন, এলআইসি যদি দেউলিয়া হয়ে যায়, ব্যাংক্রাফট হয়ে যায়, তাহলে 1 টাকাও যদি কোনো পলিসি হোল্ডারের থাকে, সেই টাকা সরকার সেই পলিসি হোল্ডারকে ফেরত দিতে বাধ্য হবেন। এটাই সরকারি গ্যারেন্টি বা গভর্নমেন্ট গ্যারেন্টি বলতে যা বোঝায় সেইটা। এখন আমরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন এই ব্যাপারে যে এই যে নতুন বিমা বিল পাশ হলো 2025 বিমা বিল, সেখানে অনেক বড় কথা বলা হলো, সবকা বিমা সবকি সুরক্ষা, সবকি রক্ষা। তার মাধ্যমে যে আইনগুলো নিয়ে আসা হলো, তাতে দেখা যাচ্ছে যে এলআইসি নিজের এজেন্টদের কমিশনের রিস্ট্রাকচারিং তারা করতে পারবেন না। আইআরডিএ যে রেগুলেটিং বডি, তারা এলআইসির এজেন্টদের কমিশন ঠিক করে দেবেন। তো আইআরডিএ সবসময়, এর আগেও তার চেষ্টা ছিল এলআইসির এজেন্টদের কমিশন কমিয়ে দেওয়া। কমিশন কমে গেলে এজেন্টরা, এই যে 14 লক্ষ এজেন্ট কাজ করছে, তারা নিরুৎসাহ বোধ করবেন, এলআইসির ব্যবসা কমে যাবে। তো সেই কারণে এই চক্রান্তটা যাতে ভালো করে করা যায়, তাই আইআরডিএ কে এর দায়িত্ব দেয়া হলো বলে আমরা মনে করছি। রাজ্যের এলআইসির অবস্থা বলতে আপনি কি বলছেন, মানে ব্যবসার নিরিখে? রাজ্যের হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আমাদের এলআইসির যা সিস্টেম আছে, তাতে করে ত্রিপুরাতে কোনো ডিভিশন অফিস নেই। এলআইসির সাধারণত যেটা হয় যে কয়েকটা জেলা মিলিয়ে একটা ডিভিশন অফ হয়, ঠিক আছে? তো ত্রিপুরাতে যেটা হচ্ছে, এটা হচ্ছে ত্রিপুরার যে কটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে শিলচর ডিভিশনের আন্ডারে, এবং শিলচর ডিভিশন ভৌগোলিকভাবে তার অবস্থান হচ্ছে আসামে। ফলে এটাও একটা সমস্যা এজেন্টদের, কেন সার্বিকভাবে এলআইসির যারা ত্রিপুরার কর্মচারী বলুন, আপনার এজেন্টদের বলুন, কোনো সমস্যা হলে ডিভিশনের সঙ্গে যোগাযোগ করতে গেলে বা যদি ফিজিক্যালি যেতে হয়, প্রায় 12 ঘন্টার পথ অতিক্রম করে যেতে হবে। তো আমাদের এইখানে রেজুলেশন নেওয়া হয়েছে কনফারেন্স থেকে যে ইমিডিয়েট যাতে এই ত্রিপুরায় যে কটা এলআইসির ব্রাঞ্চ আছে বা স্যাটেলাইট ব্রাঞ্চ আছে, এগুলো নিয়ে একটা ডিভিশন অফিস তৈরি হয়। আগরতলাতে হলেই ভালো হয়, কারণ এটা একটা একদম সেন্টার প্লেস। না হলে ওই আসামে গিয়ে ডিভিশনের সমস্ত বিষয়গুলো জানানো, কারণ আমাদের স্ট্রাকচারটা এরকম, ব্রাঞ্চের পরে ডিভিশন, মাঝে কিছু নেই। তারপরে হচ্ছে গিয়ে জোনের পরে হচ্ছে সেন্ট্রাল। ফলে জোন হচ্ছে ইস্টার্ন জোনের আন্ডারে পড়ে হচ্ছে গিয়ে এইখানকার ব্রাঞ্চগুলো, সেটা হচ্ছে তার হেড অফিস হচ্ছে কলকাতা, ইস্টার্ন জোন। আর আমাদের অল ইন্ডিয়ার যে অফিস এলআইসি আপনারা জানেন, বম্বেতে সেন্ট্রাল অফিস, জগৎসমা ভবন। তো ফলে প্রতিনিয়ত হচ্ছে ডিভিশনের সঙ্গে যে যোগাযোগ, শুধু তো অনলাইনে আর মেল চালাচালি করে হয় না, ফিজিক্যালি যেতে হয়, সেটা একটা খুব অসুবিধা আছে। বিজনেসের ক্ষেত্রে যেটা বলার, তার প্রভাব, ইম্প্যাক্ট হচ্ছে বিজনেসেও পড়ে।
কারণ এভারেজ যে প্রোডাকশন হওয়া উচিত এখানে নিউ রিক্রুটমেন্ট সেই হারে যদি বলেন করা যায়নি। আমাদের এজেন্টদেরও এখন, আগে তো ডেভেলপমেন্ট অফিসার ছাড়া রিক্রুট করতে পারতো না এজেন্ট, এখন নতুন নিয়ম সাম্প্রতিককালে হয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন, যে সিএলআই এজেন্ট অর্থাৎ যারা সিনিয়র এজেন্ট, যারা ভালো ক্লাব মেম্বার, ভালো এজেন্ট, ভালো প্রডিউসার, তাদেরকে হচ্ছে এজেন্ট রিক্রুট করার ক্ষমতা দেয়া হয়েছে। ফলে তারা নতুন করে করছে, কিন্তু তা সত্ত্বেও 4,500 এজেন্ট এন্টার ত্রিপুরাতে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো সেইখানে যতক্ষণ না মোর এজেন্ট মোর বিজনেস, তাহলে এজেন্ট যতক্ষণ না বাড়ছে সেই তুলনায় ব্যবসাটা অতটা বাড়েনি, কিন্তু অ্যাভারেজ প্রোডাক্টিভিটি যা আছে খারাপ কিছু না, মাঝামাঝি একটা অবস্থার মধ্যে আছে। আর আমরা সংগঠন থেকে সবসময় বলি আমাদের সংগঠনের এরম ভাবে পাওয়া যাবে না, তো ডিভিশনটা পাবেন, সেগ্রিগেট করে ত্রিপুরায় ব্রাঞ্চের ফিগার পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ব্রাঞ্চের ফিগার নেই, সেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে আমি আপনাকে টোটাল এন্টায়ার বিজনেসটা আপনাকে আমি বলে দিতে পারি। লাস্ট ইয়ারে আমাদের বিজনেস এলআইসি সারাক্ষণ বাড়ছে। লাস্ট ইয়ারে, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এলআইসি শুধুমাত্র প্রিমিয়াম ইনকাম ছিল হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকার বেশি, ঠিক আছে। এবারে গ্রোথ হচ্ছে আপনার প্রায় 11%-এর কাছে গ্রোথ, বিজনেস গ্রোথ। ফলে আমরা সবসময় পজিটিভ গ্রোথে আছি এবং সারপ্লাসও প্রচুর হয়েছে। আপনারা জানেন সারপ্লাসের একটা পার্সেন্ট গভর্নমেন্ট পায়, সেই হিসাবে লাস্ট ইয়ারে আমাদের যে সারপ্লাস হয়েছে, যে প্রফিট হয়েছে, তার যে পোর্শনটা গভর্নমেন্ট 10% পায়, তাতে হচ্ছে আমরা 7,324 কোটি টাকা আমরা আমাদের এলআইসির, মানে যিনি এমডি কাম সিইও, আগে বলতো চেয়ারম্যান, এখন এমডি কাম সিইও, সেই চেক আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের কাছে তুলে দিয়েছেন। ফলে ওভারঅল গ্রোথ আছে, ত্রিপুরাতেও আছে। এক্স্যাক্ট ব্রাঞ্চগুলোর ফিগার আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি আপনাকে ওভারঅল বললাম। আর আপনি আমাদের সাইটে গেলে, আপনি বা গুগলে গেলে আপনি, দ্বিতীয়ত 3টি আইন এখানে সংশোধন করার কথা বলা হয়েছে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, এলআইসি অ্যাক্ট 1956 এবং আইআরডিএ অ্যাক্ট 1999 বা আইআরডিএ 2000। এর মাধ্যমে যেটা করার চেষ্টা হতে পারে বলে আমাদের আশঙ্কা করছি আমরা, যে এই আইনগুলোর মাধ্যমে যারা প্রায় 31 কোটি গ্রাহক, তাদের যে সুরক্ষা, বীমা সুরক্ষা, সেই সুরক্ষাটা হচ্ছে গিয়ে বিঘ্নিত হবে। এবং আইন সংশোধনের মাধ্যমে যদি গভর্নমেন্ট যে গ্যারেন্টি আছে এলআইসির ক্ষেত্রে, সেটা যদি প্রত্যাহার করে নেওয়া যায়, এলআইসি যে একটা ইন্স্যুরেন্স অ্যাক্ট 1956 অনুযায়ী সরকারি সংস্থা 3 নম্বর ধারায় বলে দেওয়া আছে, সেই আইনটিকে তুলে নিলে তাহলে আর সরকারি সংস্থা এলআইসি থাকবে না। ফলে এই চেষ্টাগুলো এই কারণেই, ভারতবর্ষের যে গড় আভ্যন্তরীণ আয় তার 30% আসে হচ্ছে ডোমেস্টিক সেভিংস থেকে, অর্থাৎ আমরা যেটা গার্হস্থ্য সঞ্চয় বলি, ঘরে ঘরে যে সেভিংস হয়, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যে সেভিংস করে, সেই সেভিংস থেকে। তার মধ্যে 17% আসে হচ্ছে ইন্স্যুরেন্স থেকে। ফলে এই এত লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসার দিকে নজর পড়েছে বিদেশি বহুজাত কোম্পানিগুলির, এবং এদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের যোগসাযোগে দেশের মধ্যে এদেরকে আনার প্রচেষ্টা চলছে, যাতে করে দেশীয় যে বীমা শিল্প তাকে ধ্বংস করে দেওয়া যায়, এর একটা প্রচেষ্টা চলছে। ফলে এর আমরা তীব্র বিরোধিতা করছি। আর এই বীমা আইন অলরেডি গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, পাস হয়ে গেছে, তা সত্ত্বেও এটা যখন প্রয়োগ করার জন্য চেষ্টা হবে বা চেঞ্জ করার চেষ্টা হবে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা লড়ব। আমাদের সংগঠন ভারতবর্ষের অন্যতম শ্রমিক সংগঠন, সিআইটিউরি অনুমোদিত একটি সংগঠন। আমরা সারা দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যেতেই আমাদের সংগঠন এলআইসির এজেন্টদের নিয়ে আছে। আমরা দেখছি যে শ্রমজীবী মানুষের ওপর কেন্দ্রীয় সরকার যেভাবে আঘাত নামিয়ে এনেছে শ্রম কোডের মাধ্যমে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা যে এজেন্টরা
আজকে কোটি কোটি টাকার ব্যবসা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা এলআইসিকে এনে দিল, তাদের যে কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, তার মধ্যে দাঁড়িয়েও সেই লড়াই আমরা করছি। সরকারের কাছে ডেপুটেশন, আইআরডি এর কাছে ডেপুটেশন, এলআইসি টপ ম্যানেজমেন্টের কাছে ডেপুটেশন, ধর্ণা, সব কর্মসূচি আমরা করছি। সাম্প্রতিক অতীতে এলআইসি এজেন্টদের কমিশন কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে প্রথম বছরের, এবং এমন কিছু নিয়ম কারণ নিয়ে আসা হয়েছে যাতে এলআইসির পলিসি সংখ্যা কমে যায়। 1 লক্ষ টাকা যে ন্যূনতম বীমা রাশি ছিল সেটাকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ন্যূনতম উচ্চতম বয়স যাতে এলআইসির পলিসি নেওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি যেটা 55 বছর ছিল সেটা 50 বছর করে দেওয়া হয়েছে। ফলে একটা বড় অংশের মানুষ আওতার বাইরে চলে গেল। প্রিমিয়াম, ন্যূনতম যে প্রিমিয়াম দিয়ে মানুষ এলআইসি পলিসি গ্রহণ করতেন সেটা দ্বিগুণ হয়ে গেছে। এর ফলে একটা বড় অংশের মানুষ আর আগামী দিন তাদের জীবন সুরক্ষিত করতে পারবে না। একদিকে সরকার বলছে সবকা বিমা সবকি রক্ষা, আর উল্টো দিকে এমন নিয়ম আনছেন যাতে করে দেশের অধিকাংশ মানুষই হচ্ছে ইন্স্যুরেন্সের আওতার বাইরে চলে যায়। এর বিরুদ্ধে আমরা ধারাবাহিক আন্দোলন করছি। আমরা আন্দোলন করছি এজেন্টদের পেনশনের জন্য, আমরা আন্দোলন করছি যারা ক্লাব মেম্বার এজেন্ট নয়, নন ক্লাব মেম্বার এজেন্ট, তাদের সবার জন্য মেডিক্লেম। আমরা অলরেডি ধর্ণা দিয়েছি, দিল্লিতে মার্চ করেছি, আমরা ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছি, গভর্নমেন্টের সঙ্গে আমাদের কথাবার্তা চলেছে, কিন্তু গভর্নমেন্ট একটা অনড় অবস্থানে আছেন। আসলে সার্বিকভাবেই শ্রমিক শ্রেণীর ওপরে একটা আক্রমণ নেমে এসছে। এলআইসির এজেন্টরা তার বাইরে কিছু না, তারাও অসংগঠিত শ্রমিক। ফলে তাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে লড়াইটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এই লড়াইয়ে আমরা প্রত্যয়ই, আমরা এরকম এর আগে অনেক আক্রমণ এসছে, এজেন্ট কমিশন কমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ডি-সরব কমিটি হয়েছে, সেই কমিটি আমাদের আন্দোলনের ফলে তাদের সুপারিশ সরকার গ্রহণ করেনি। এর আগেও এলআইসির এজেন্টদের ন্যূনতম ব্যবসা বাড়িয়ে দিয়ে বহু এজেন্টকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। আমাদের আন্দোলন, আমাদের কোর্ট কেস, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের করার পরে সেই আইন আমরা এলআইসি কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যাহার করে নিতে বাধ্য করেছি। ফলে এই চ্যালেঞ্জগুলো সময় সময় আসে, সেই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করেই একটা বৈপ্লবিক সংগঠন এগিয়ে যায়। সারা ভারতবর্ষে একমাত্র ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রেজিস্ট্রাকৃত ইউনিয়ন হচ্ছে এলআইসির অভ্যন্তরের এজেন্টদের এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। তো আইনত লড়াই আমরা লড়ছি। আমরা ইন্ডাস্ট্রির অভ্যন্তরে যেমন আমাদের দাবি নিয়ে সোচ্চার হচ্ছি, বাইরেও হচ্ছি। প্রতিদিন এই লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই লড়াইকে আরো শানিত করার জন্য সারা দেশব্যাপী আরো বেশি করে যাদের কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি, যে এজেন্টদের কাছে, তাদের কাছে যাতে পৌঁছতে পারি তার সঠিক পরিকল্পনা গ্রহণ করে সরকারের এই এলআইসি বিরোধী নীতি, এজেন্ট বিরোধী নীতি, সার্বিকভাবে শ্রমিক বিরোধী নীতি, জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে আরো শক্তিশালী লড়াই গড়ার শপথ আমরা আগামী আমাদের সর্বভারতীয় সম্মেলনে আমরা নেব। প্রায় সহস্রাধিক প্রতিনিধি সারা ভারতবর্ষ থেকে উপস্থিত থাকবেন। কেরলের কোজিকোড শহরে 5 থেকে 7 তারিখ আমাদের সম্মেলন। সেখানে আমরা আলোচনার মাধ্যমে আরো শক্তিশালী, আরো তীক্ষ্ণ সংগঠন গড়ার শপথ নেব। এটাই আমাদের কথা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে, লংতরাই বে।